হ্যাঁ, তো টু মিউটি, ঠিক আছে, টু মিউটিটা হচ্ছে পাথ ডিফারেন্স। এইবার এই টু মিউটি সঙ্গে প্লাস এইখানে এই যে এইবার এই যে এই রেটা, এই যে এইখান থেকে যে এই রেটা এইখান থেকে, এইটা কি রেয়ার আর মিডিয়াম, মানে এয়ার, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, গ্লাস থেকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, তার মানে মানে রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তারপর রিফ্লেক্ট হচ্ছে। এইটার জন্য এক্সট্রা একটা পাথ ডিফারেন্স ল্যামডা বাই টু অ্যাড বা সাবট্রাক্ট হবে, ঠিক আছে, এইটার জন্য একটা এক্সট্রা পাথ ডিফারেন্স ল্যামডা বাই টু অ্যাড অ্যাড বা সাবট্রাক্ট হবে। তো সেটা হবে কি না, টু মিউটি ওই প্লাস মাইনাস ল্যামডা বাই টু, টু মিউটি প্লাস মাইনাস ল্যামডা বাই টু, এইটা হবে গিয়ে ইকুয়াল টু এই এই ইয়েটা কি ওই কনস্ট্রাকটিভ ফেজ ডিফারেন্স, সরি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য এটা কি হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য এই পাথ ডিফারেন্সটা হয় টু এন ল্যামডা বাই টু, টু এন ল্যামডা বাই টু, ঠিক আছে। এই ইয়েটার ফান্ডাটা কি, এই পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্সের ইয়েটা হচ্ছে যে, ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্সের ব্যাপারটা হচ্ছে যে এই তোমার এখানে এই পাই, পাই ফেজ ডিফারেন্স, এখানে পাই পাথ ডিফারেন্স, ঠিক আছে, পাই সরি সরি কি বলছি, পাই ফেজ ডিফারেন্স, পাই ফেজ ডিফারেন্স, পাই ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু, পাই ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু পাথ ডিফারেন্স কত হয়, পাই ফেজ ডিফারেন্স মানে পাথ ডিফারেন্স, এই যে এই যে এইটা, এই যে এইটাতে এই যে এইটার মানে কত, মানে অ্যাঙ্গেলটা কত হয়েছে এইখান থেকে গিয়ে এইটা, এটার অ্যাঙ্গেলটা কত, এটা এইখান থেকে এই এতটা, এইটার এই পাথটা কত, এইটা, এটা হচ্ছে ল্যামডা। 2 পাই স্যার। হ্যাঁ, গুড, টু পাই। আর পাথ 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 ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা, তাই তো, তার মানে তার মানে টু পাই, টু পাই ফেজ ডিফারেন্স মানে ইজ ইকুয়াল টু ল্যামডা পাথ ডিফারেন্স, টু পাই ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা পি এ পাথ ডিআই ডাবল এফ ই আর ই এন সিই পাথ ডিফারেন্স, টু পাই ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা পাথ ডিফারেন্স। তাহলে এইখানটায় এই মানে ওয়ান ফেজ ডিফারেন্স মানে কত, ওয়ান ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু পাই, ল্যামডা বাই টু পাই, তাই না, ল্যামডা বাই টু পাই। তো এইবার পাই ফেজ ডিফারেন্স মানে কত, পাই ফেজ ডিফারেন্স মানে তাহলে এখানে পাই এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু পাথ ডিফারেন্স, ঠিক আছে, তো সেইখান থেকে এটা আসছে ল্যামডা বাই টু পাথ ডিফারেন্স। এইবার এই টু এন ল্যামডা বাই টু, এইবার সিমিলারলি এইখানটায় তাহলে এইখানটা আমি এখানটা লিখি এই যে, তাহলে এখানটা ফর টু মিউটি, টু মিউটি ইজ ইকুয়াল টু হয় টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, ঠিক আছে, এইটা হচ্ছে ফর ব্রাইট রিং, এটা হচ্ছে ফর দি কন্ডিশন অফ ফর ব্রাইট রিং। আর টু মিউটি ইজ ইকুয়াল টু, টু মিউটি ইজ ইকুয়াল টু টু এন ল্যামডা বাই টু, টু এন ল্যামডা বাই টু, এইটা হচ্ছে কন্ডিশন ফর ডার্ক রিং, এটা হচ্ছে কন্ডিশন ফর DARK ডার্ক রিং, এটা হচ্ছে দ্য কন্ডিশন ফর ডার্ক রিং, ঠিক আছে। আচ্ছা, এইবার এই এটা যদি ইয়ে করো আরেকবার, যে এই
এই এইটা তো বেসিক্যালি প্লেনো কনভেক্স লেন্সটা তো একটা স্ফিয়ার বা সার্কেলের অংশ, একটা স্ফিয়ার, একটা সার্কেলের অংশ। প্লেনো কনভেক্স লেন্সটা একটা সার্কেলের অংশ। তো সেইটাই আমি আঁকলাম, ঠিক আছে। এইবার ধরো এইখানে একটা ইয়ে রয়েছে, এইটার রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াসটা কত? সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে, সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আর, মানে এইখানে এই রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে। এবার এইখান থেকে এইখানে এই যে এই পয়েন্টটা এইখানে এইখানে কি হবে, এই যে এইগুলোকে যখন তুমি ইয়ে করবে, এইখান থেকে তুমি যখন এই দুটোকে তুমি লেন্স দিয়ে লেন্স দিয়ে সুপারপোজ করাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা লেন্স। লেন্স দিয়ে সুপারপোজ করালে কি হবে, এইভাবে সুপারপোজ করবে। সুপারপোজ করলে এইখানে তুমি যদি একটা চোখ দিয়ে দেখো, তোমার চোখ দিয়ে দেখো, তাহলে এইখানে এই ইয়ে কনসেন্ট্রিক রিংস, এরকম ভাবে সার্কুলার রিং দেখতে পাবে। এইটাই হচ্ছে নিউটনস রিং, ঠিক আছে। তাহলে এইখানে ধরো একটা, এইখানে একটা রিং রয়েছে, হ্যাঁ, এই এরকম একটা রিং রয়েছে, যার এই ইয়েটা হচ্ছে ধরো আহ, যার এখানে এই এটা হচ্ছে থিকনেসটা হচ্ছে ধরো টি। এটা হচ্ছে এই যে এই ফিল্মের থিকনেসটা এখানে হচ্ছে টি। আর এই ইয়ের রিং এর রেডিয়াসটা হচ্ছে আর এম। এটা হচ্ছে ধরো আর এম। এই যে রিংটা, এই সার্কুলার রিং, এরকম তো অনেক সার্কুলার রিং হবে এখানে, এই যে এরকম ভাবে অনেক সার্কুলার রিং হবে। এরকম একটা পার্টিকুলার সার্কুলার রিং এ এই যে এইখানটায় যে রিংটা, তার রেডিয়াসটা হচ্ছে ধরো আর এম, তার রেডিয়াসটা হচ্ছে আর এম। এবার এইখানে আমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার মানে এখানটা কি হবে, এই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা কি হবে, এই যে এই ট্রায়াঙ্গেলটা হবে না, এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এইটার লেন্থ কত হবে, এইটার লেন্থ কত হবে, এইটা টি, তাহলে এইটার লেন্থ কত হবে, এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা কত হবে। রুট ওভার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল টি স্কোয়ার। তুমি বেশি বলে ফেললে। এই ডিস্টেন্সটা হবে আর মাইনাস টি হবে না, কারণ এইখানে এই টোটাল আরটা কত, এই যে আরটা হচ্ছে এইখান থেকে এতটা হচ্ছে আর, এইখান থেকে এতটা হচ্ছে আর, আর এইখানে এইটুকু হচ্ছে টি, তার মানে এইখান থেকে এতটা কত হবে, আর মাইনাস টি। ও লম্বা পোর্শনটা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, আর তার তার মানে এটা কি কত হবে, এটা হবে আর মাইনাস টি হোল স্কোয়ার, আর মাইনাস টি হোল স্কোয়ার প্লাস এখানটায় আর এম স্কোয়ার, আর মাইনাস টি হোল স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস টি হোল স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার। তার মানে এখানটায় আমি যদি ইয়ে করি কি হবে, এখানটায় আর স্কোয়ার মাইনাস টু টি আর, আর স্কোয়ার মাইনাস টু টি আর প্লাস টি স্কোয়ার প্লাস এখানটায় আর এম স্কোয়ার, আর এম স্কোয়ার। এইবার এখানে আর স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, টিটা হচ্ছে খুব স্মল, ঠিক আছে, টির থিকনেসটা খুবই স্মল, মানে তোমরা এই এটা দেখলে বুঝতে পারবে টিটা .05 মিলিমিটার ওরকম। তো টি স্কোয়ার তো আরো স্মল হবে, তার মানে টিটাকে আমি ইগনোর করে দিলাম, খুব স্মল হবে, টিটাকে আমি ইগনোর করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানটায় টু টি আর, এখানটা হবে, তাহলে কি হবে, টু টি আর ইজ ইকুয়াল টু কি হবে, টু টি আর ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার, ঠিক আছে, টু টি আর ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার। এইবার আমি এইখানটা বসাবো, ঠিক আছে। এটা আমি ধরো এইখানটা বসাবো, তার মানে টু মিউ টির জায়গায় কি বসাবো, আর এন স্কোয়ার বাই ক্যাপিটাল আর। তার মানে এইখানটায় টু
মিউ ইন্টু টি। টি মানে কি? টি মানে এখানটায় টি হচ্ছে আর এন স্কোয়ার বাই ক্যাপিটাল আর। টি মানে হবে আর এন স্কোয়ার, আর এন স্কোয়ার বাই ক্যাপিটাল আর, আর এন স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এখানটায় আর এনটা কি? হোয়াট ইজ আর এন? আর এন হচ্ছে ধরো রেডিয়াস অফ দ্য, আর এন হচ্ছে রেডিয়াস অফ দ্য এনএথ, রেডিয়াস অফ দ্য এনএথ ডার্ক রিং। রেডিয়াস অফ দ্য এনএথ, আর এন হচ্ছে রেডিয়াস অফ দ্য এনএথ ডার্ক রিং। ঠিক আছে, আর এন হচ্ছে রেডিয়াস অফ দ্য এনএথ ডার্ক রিং। আর ক্যাপিটাল আর কি? ক্যাপিটাল আর হচ্ছে, হোয়াট ইজ ক্যাপিটাল আর? বলো, অনার্স থেকে কেউ বলো, ক্যাপিটাল আরটা কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স। রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স, এটা ছোটই করে দিই, রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স। ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স। রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স, এইটা। ঠিক আছে, তাহলে এই হলো। এইবার তাহলে টু মিউ ইন্টু আর এন স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু এইখানটায় টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু এইখানটায় টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে আর এন, হচ্ছে কি রেডিয়াস। এটাকে আমি যদি ইয়েতে কনভার্ট করি, ডায়ামিটারে কনভার্ট করি, কিভাবে লিখবো? তাহলে টু মিউ ইন্টু আর এনটা কি হবে? ডিএন বাই টু, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? ডিএন স্কোয়ার বাই ফোর আর, ডিএন স্কোয়ার বাই ফোর আর ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। এই, তাহলে ডিএন স্কোয়ারটা কি হবে এখানটায়? ডিএন স্কোয়ারটা হয়ে যাবে এখানে টু টু, তার মানে টু ইন্টু, ও সরি, এখানটায় কি টু, এখানে টু 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 তো কেটে গেল, এখানে টু কেটে যাবে, এখানে টুও কেটে যাবে, তার মানে কি হবে? টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ইন্টু আর বাই মিউ, টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ইন্টু আর বাই মিউ। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে কি ডায়ামিটার অফ দ্য এনএথ ডার্ক রিং। ঠিক আছে, এটা হচ্ছে, দিস ইজ দ্য diameter, this is the square, SQUA, square of the diameter of the nth the dark ring, square of the diameter of the nth dark ring। ঠিক আছে, এইবার তাহলে SQUAR, square of the diameter of the n plus mth, n plus mth ডার্ক রিং, n প্লাস mth ডার্ক রিং কি হবে? n প্লাস mth ডার্ক রিং কি হবে এখানটায়? তাহলে এখানটা হবে ডি এন প্লাস এম হোল স্কোয়ার, ডি এন প্লাস এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানটায় টু ইন্টু, এখানটায় এন এর জায়গায় এন প্লাস এম হবে, তার মানে টু এন প্লাস টু এম প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ইন্টু আর বাই মিউ, ল্যামডা ইন্টু আর বাই মিউ। এই হলো, তাহলে এখানটায় ডি এন প্লাস এম হোল স্কোয়ার, ডি এন প্লাস এম হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার, ডি এন প্লাস এম হোল স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার। এটা কি হবে? ডি এন মানে এখানে টু এন কেটে যাবে,
2m 1 মানে 2n প্লাস 1 কেটে যাবে, 2m ইন্টু ল্যামডা ইন্টু আর, 2m ইন্টু ল্যামডা ইন্টু আর বাই মিউ। এই এই হলো হচ্ছে তোমার এর ওয়ার্কিং ফর্মুলা। তাহলে এখান থেকে কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এই ল্যামডা ইজ ইকুয়াল টু ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার, dn plus m square minus dn square into mu by 2 into m into r। তাহলে এই হচ্ছে গিয়ে এইটার ওয়ার্কিং ফর্মুলা, এই হচ্ছে গিয়ে এটার ওয়ার্কিং ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা ফর নিউটনস রিং, ওয়ার্কিং ফর্মুলা WORK, working formula of NEWT, Newton's ring experiment, working formula of Newton's ring experiment। ঠিক আছে, তার মানে আমাকে এইখানটা কি বার করতে হবে, আমাদের বার করতে দিল যে ওয়েভলেন্থ, আননোন ওয়েভলেন্থ অফ দ্য লাইট বার করতে দিল। ঠিক আছে, এবার তোমাকে রেডিয়াস অফ কার্ভেচার বলে দেবে, মিউ বলে দেবে। তাহলে তোমাকে বার করতে হবে কি, এই যে ডায়ামিটার গুলো বার করতে হবে। ঠিক আছে, এই ডায়ামিটার গুলো বার করতে হবে। তাহলে এটা কিভাবে বার করবে, Hello, in this video we So what we take any আচ্ছা দেখো এটা এবার মানে এটা তোমাকে শুনতে হবে আর কি, অল্প অল্প করে, আমি অল্প অল্প করে বলবো। So in this video we are having convex lens and we are going to try to find the radius of curvature of that plano convex lens. So that is the aim. So the principle involved will be the principle of শুনতে পাচ্ছ কি interference, তোমরা? and now we are going to see the apparatus first and then we will be discussing all of the things. So in instrument এই যে এইটা হচ্ছে লাইট রেডার। ঠিক আছে, এইটা হচ্ছে লাইট, যেখান থেকে আমি যেটা বলছিলাম যে লাইট আসছে, সোর্স অফ লাইট, এইখান থেকে হচ্ছে সোর্স অফ লাইটটা আসছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে এই ইয়ের এক্সপেরিমেন্টটা, এই সোডিয়াম ল্যাম্প, এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প, এইখান থেকে লাইটটা আসছে। আচ্ছা, হ্যাঁ নাও। we are having so many things. First thing which we have for the experiment is an extended light source.
And as I told you that this is the experiment which uses the principle of interference, and to produce interference we need two sources. Better if I say two coherent sources. So the two coherent sources are derived from a single monochromatic source, and for that we are using this monochromatic source. You can see the cabinet. This is the cabinet which holds the source, and this is the supply for the source. It is sodium vapor lamp transformer. So basically it is a transformer for sodium vapor lamp. As I told you, it is monochromatic source, so it is sodium vapor lamp which emits the light of yellow color. We can open it and see the source here. So this is the sodium vapor lamp. You can see this is sodium vapor lamp, and this is the cabinet. And by small slit, we have reduced the thickness of the source. Now this slit is acting as an extended light source. So that is the first part of the experiment, first instrument which is used in the experiment. Next is the measuring instrument, and this measuring instrument is basically a microscope, but it is a traveling microscope. So this section, this is the objective lens of the microscope, and this is the eyepiece. This one, you can see it. This is the eyepiece of the traveling microscope. And this traveling microscope, why we call it traveling microscope? This is the microscope, and alignment of the microscope tube is vertical, and this traveling microscope can move in a horizontal plane. You can see it is moved in the horizontal plane, and by this movement we can measure the distance, horizontal distances, with the help of this traveling microscope. So many controls are there of this. As I told you, this is the eyepiece, this one is the objective lens. This is a rack and pinion arrangement with the help of which I can adjust the distance between the objective lens and the object. Object is kept here, and this is the objective lens. I can adjust the distance between the objective lens and the object with the help of this rack and pinion arrangement. So this is for focusing, for the purpose of focusing the image of the object. এইটা দিয়ে ইয়ে করছে, এই যে এইটা এই জিনিসটা ঘুরিয়ে এটাকে ফোকাস করা যায়, রিংগুলোকে ফোকাস করা যায়, ঠিক আছে? Second is this screw is basically a lock. When the lock is open, you can freely move this traveling microscope along horizontal plane. But if you want to move gradually and slowly, then you can lock this, you can tighten this screw, and after tightening, if you rotate this displacement knob, then the instrument moves slowly along horizontal direction. Any of the horizontal direction, with the help of this we can move the instrument. The telescope is moving with the help of this, but the motion is so slow that you cannot even see it just now. So microscope section, then there is a lock, then there is a displacement screw, then there is a rack and pinion for focusing the object, and the next one is the scale. This is the vernier scale. Let me show you this scale clearly. এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে নিচেরটা হচ্ছে মেইন স্কেল, ঠিক আছে? এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইখানেই তোমাকে যা মেজারমেন্ট তা করতে হবে। এইটাই ডান দিক বাঁ দিক ঘুরবে, এইখানেই তোমাকে যা মেজারমেন্ট তোমাকে করতে হবে। So you can see the scale. This one is the vernier scale. This is the main scale. You can see between 8 and 9 there are 20 divisions. So one division of the main scale is 1 centimeter divided by 20. That is 0.05 centimeter. Again I am saying this is mark of 8 centimeter. This is mark of 9 centimeter. Between 8 and 9 there are 20 divisions. You can count it. So the smallest division of the main scale
is going to correspond to 0.05 centimeter. Similarly, when you look at the vernier, in vernier we are having 0 to this 5 or 10 mark, and between 0 and 1, this 0 and 1, there are 10 divisions. So from 0 to 5, the total number of division is going to be equal to 50. So number of division on the vernier scale is 50, and the value of smallest division of main scale is 0.05. So obviously with the help of these two information, we can easily get the vernier constant, which is 0.05 divided by 50, which comes to be 0.001 centimeter. So that is the least count. I am not going to repeat it while taking the reading. So we will be taking the reading. The way of taking reading will be this reference line, that is 0 of the vernier, which division of the main scale has been caused by it, and which division out of these 50 is exactly coincident with any division of the main scale. So using the principle of vernier calipers, we can find the reading. So this is about the measuring instrument. Now we will be talking about the main instrument which is going to produce interference, that is the assembly of Newton's ring. এই যে দেখো এই So যে let- এই যেটা এই যে প্লেনো কনভেক্স লেন্সের এটা এই যেটা আমি এঁকেছিলাম এখানটায়, এই যে এই এই কি বলে প্লেন গ্লাস প্লেট, এই যে প্লেনো কনভেক্স লেন্স, এইখানে এই যে এইটা হচ্ছে প্লেন গ্লাস প্লেট। দেখো এই যে থিক, যেটা আমি বলছেন থিকনেসটা খুব কম না, তাই না? খুব কম, মানে 0.5 মিলিমিটারও নয় হয়তো। এইটা নিচেরটা হচ্ছে প্লেন গ্লাসে, এটা কিন্তু সার্কুলারই, দুটোই কিন্তু সার্কুলার, তাই তোমার ইয়েটা হয় হচ্ছে সার্কুলার। এই নিউটনস রিং এর সব রিংগুলো সব সার্কুলার হয়, আর এইটা হচ্ছে প্লেনো কনভেক্স লেন্সটা। সেই জন্য এইখানটায় একটা গ্যাপ থেকে যাচ্ছে, দেখো এখানটা একটা গ্যাপ থেকে যাচ্ছে, এইখানে যেরকম এই ইয়ে করেছে, এই যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা এইখানেও ওরকম ভাবে ওই গ্যাপ থেকে যাচ্ছে, ওই গ্যাপটা Precisely that arrangement which basically produces interference, and that arrangement is the combination of a simple glass plate with a plano convex lens. This is the simple glass plate and this one is the plano convex lens. So plano convex lens is kept above the plain glass plate and in such a way that the curved surface of the plano convex lens is in contact with the glass plate. You can see it. This is the plano convex lens. This is the plano convex lens. I am putting it on the glass plate, and as I put, you can see at the contact point, at the point of contact, the air film's thickness is very low. As we move further, the thickness of the air film goes on changing. So this air film is basically going to produce or going to thickness of the air film is changing, কারণ এই যে এইখানে এই যে এইখানটায় থিকনেস কম, আস্তে আস্তে যত এইদিকে যাচ্ছে থিকনেস বাড়ছে, তাই না? এটা হচ্ছে থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম, আস্তে আস্তে এইদিকে যত যাচ্ছি থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম বাড়ছে, সেটাই এইখানে বলছে। convert a single beam of light into two different beams between which the interference is going to take place. You can make a mistake by placing it in a wrong way. Suppose I take this lens and I invert it and inverted I keep it above this glass plate. You can see there is no air gap at all. Okay. প্লেনো কনভেক্স লেন্স, তাই তো? এবার প্লেনো কনভেক্স লেন্স এইখানটায় আমি যদি এইটাকে এই দিকে করে দিই তাহলে কিন্তু হবে না, তাহলে দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তাহলে কিছুই হবে না, ঠিক আছে? সেটাই বলেছে এইখানটায়। প্লেনো কনভেক্স লেন্সের এটা কি, একটা মানে এই দিকটা হচ্ছে কনভেক্স কিন্তু এইটা কিন্তু প্লেন, এই পার্টটা প্লেন। There is no wedge shaped film formed, and if I invert this glass and keep it like this, you can see this is the combination of glass plate and the plano convex lens.
Okay, so this is the assembly which produces which converts the single beam into two coherent beams, two coherent sources. One more glass plate is there, and that glass plate is a plain glass plate. This plain glass plate is inserted here. It is inserted in the groove given for that specific glass plate, and this acts as the reflector. This acts as the reflector. It reflects the light and allows the light to fall on the glass, the combination of lens and plain glass plate at an angle of exact 90 degree. This glass plate which I am sliding is inclined at an angle of 45 degree. So whenever a horizontal light falls on it, it reflects it in vertical direction, and it is vertically perpendicular on the combination of the lens and the glass plate. এই জিনিসটা কি বলছে? এই জিনিসটা বলছে হচ্ছে এই গ্লাস প্লেটটার কথাটা বলছে। এইখান থেকে সোডিয়াম লাইট গুলো আসছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে রয়েছে, ঠিক আছে? এই গ্লাস প্লেটে পড়ছে, গ্লাস প্লেটে পড়ে কি হচ্ছে, এইগুলো ঠিক এইখানে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, রিফ্লেক্টেড টু দ্য এই প্লেনো কনভেক্স লেন্স প্লেন গ্লাস প্লেট এইখানটায় রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এইটাই বলছে আর কি এইখানটায়, এই যে এই জিনিসটা এইখান থেকে এই সোর্স অফ লাইট, সরি, এখানে সোর্স অফ লাইট এই গ্লাস প্লেটে পড়ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে গ্লাস প্লেটটা, এই পরে এইখান থেকে রিফ্লেক্ট করছে এইভাবে। So this is basically the assembly for production of Newton's ring. এই যে So we have seen all the parts. Now we will see how we are going to arrange the instrument. So this is the light slit through which we are getting light, and this is our assembly which produces Newton's ring. As I told you, this is the glass plate. Above the glass plate there is a plano convex lens. This is a glass inclined and 45 degree, which is visible to you. Now this complete setup is brought in front of the source in such a way that the light falls directly on the glass plate বুঝতে পারছো? and getting reflected by the এইখান থেকে লাইটটা আসছে, ঠিক এই দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এইখানে হিট করছে, হিট করে এই নিচে যে ইয়েটা রয়েছে প্লেনো কনভেক্স লেন্সের সিস্টেম ইয়েটা ওইখানটা গিয়ে পড়ছে glass plate. It falls on the lens assembly, and because of the air film between the two glass plates, that is a plano convex lens and glass plate, there is the division of the amplitude of the wave, and because of multiple waves formed there, the interference takes place, and the interference pattern is observed from here, from the top of the lens and the glass plate. So because we want to observe the film from here, obviously I have to keep the traveling microscope facing the lens here at this place, and that's why I bring the traveling microscope, and I am keeping the traveling microscope like this. I am keeping the traveling microscope exactly এইটাই ওপর নিচ করলে, এই মাইক্রোস্কোপ ওপর নিচ করলে ফোকাস above the lens system like this. This is my arrangement, and from here, from the eyepiece, I am going to observe the Newton's ring. So from this eyepiece we can see the Newton ring here very clearly, and I am also going to show you the same Newton's ring. So from here we keep our eye very close to the eyepiece and we observe the Newton's ring pattern. Now you can see the Newton's ring there. এইটা হচ্ছে এই নিউটনস রিং, এরকম ইয়ে দেখায়। এই তোমাদের এবার এই ডায়ামিটার গুলো মাপতে হবে। Newton's ring, the Newton's ring is like concentric rings of varying intensity. That means either they are dark or they are bright, having the same color as the color of the source. They are having center at a single point. At the same time, you can see the central ring is dark. In the reflected light, the Newton's ring's central fringe is always dark. So you can see it here
You can even see the cross wire. The cross wire is having a horizontal wire as well as a vertical wire. To measure the diameter of the Newton's ring, we go on keeping the vertical cross wire tangential to the fringe. For example, I am showing it here itself how I can keep the vertical wire to second fringe. So let me move the instrument with the help of the displacement screw so that the wire becomes tangential to the second ring. See, just now the central ring is dark. I am moving the vertical cross wire to make it tangential. ঘোরাচ্ছে এইটা, এই যে ক্রস ওয়্যার মানে হচ্ছে এই যে এই এই ওপর থেকে নিচ, এই এই কি বলবো, এইটা সাইড দিয়ে যাচ্ছে, এই ওপর থেকে নিচ, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, এই যে এইটাতে মিশছে এইটাকে বলছে ক্রস ওয়্যার। ক্রস ওয়্যারটা দিয়ে আমি মেজারমেন্ট করব টু দ্য সেকেন্ড রিং। সেকেন্ড রিং যাচ্ছে, সেকেন্ড রিং is tangential to the first fringe. Now it is tangential to the second fringe. Okay, just this much. This much. এইটা হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট রিং, এইটা হচ্ছে সেকেন্ড রিং। সেকেন্ড রিং এর ঠিক ট্যানজেনশিয়ালি ইয়ে করবে। I am again bringing it to the center, so you can see as I am moving the displacement screw, the different rings are becoming tangential to the cross wire. You can see here we have focused the fourth dark fringe. Fourth dark fringe মানে এই যে এইটা হচ্ছে ফার্স্ট ডার্ক, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, 1 2 3 4, এটা হচ্ছে fourth dark fringe. Fourth dark fringe, the outer surface of the ring is focused and it is in the left hand side. So left hand side of the fourth dark fringe, outer is taken. Now we are going to take the reading of this position to get the diameter of the fourth ring. এইবার রিডিং নিচ্ছে, এইবার এই যে এইবার রিডিং নেওয়ার পালা। রিডিং ইয়েরা তো নিশ্চয়ই জানো, অনার্সের স্টুডেন্টরা জানো, ইয়েরা জানো কি, জেনারেলের ইয়েরাও তো জানার কথা। ভার্নিয়ার ইয়ে তো এটা ক্লাস 12 এ শেখানো। হ্যাঁ স্যার, ফার্স্ট ইয়ারে ছিল। হ্যাঁ, তার মানে কি, তার মানে এই যে ভার্নিয়ারের জিরোটার সাপেক্ষে আমরা নেব, তাই তো। তার মানে ভার্নিয়ারের জিরোটা ঠিক যে এইটা মেইন স্কেল রিডিংটা কি, এই যে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, তাই তো। তার মানে কোন মেইন স্কেল রিডিংটাকে ঠিক ক্রস করেছে সেইটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং, সেইটা হবে মেইন স্কেল রিডিং। এই ভার্নিয়ারের জিরোটা কোন মেইন স্কেল রিডিংকে ঠিক ক্রস করেছে বা ঠিক তার ওপর রয়েছে, সেইটা হবে মেইন স্কেল রিডিং, ঠিক আছে। তাহলে এইখানটা দেখাচ্ছে এই যে জিরোটা কাকে ক্রস করছে, এখানে এখানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি, আর আরেকটা হচ্ছে যে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমাকে বার করতে হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট। আর এইখানে এই ইয়েটা হচ্ছে মেইন স্কেলের প্রত্যেক, এই যে এইটা হচ্ছে 4.5, ঠিক আছে। আর মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশনটা কত এখানটায়, স্মলেস্ট ডিভিশনটা জেনারেলি কত হয়, তোমাদের যে স্কেল নাও সেটাতে কি হয়, সেটাতে হয় হচ্ছে 1 মিলিমিটার। এইখানেতে কিন্তু 1 মিলিমিটার নয়, এইখানে এটা হচ্ছে 0.05 মিলিমিটার হচ্ছে স্মলেস্ট ডিভিশন। মানে এটা হচ্ছে 4.5, তারপর হচ্ছে 4.6, তারপরে 4.7, 4.8, 4.9, এইটা হচ্ছে মেইন স্কেল রিডিং। তাহলে হচ্ছে 4.9, ঠিক আছে, 4.9 হচ্ছে মেইন স্কেল রিডিং। আর এইখানে এই ইয়ে কিভাবে বার করবে, এইখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করবে, এইখানে one smallest division of the main scale is equal to 0.05 কত মিলিমিটার, ঠিক আছে, 0.05 মিলিমিটার।
আচ্ছা এইবার কি হচ্ছে না, এইখানে আছে হচ্ছে তোমার কত দেখালাম, এই যে স্যার 0.5 হবে। ও আমি কি লিখলাম এখানে, ওহো সরি 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 সরি, হ্যাঁ 0.5, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 0.5 মিলিমিটার। আচ্ছা আর এই এটা কিভাবে বার করবো, এইখানটায় এই যে এইখানে তো ভার্নিয়ারে কটা ডিভিশন রয়েছে, ভার্নিয়ারে কটা ডিভিশন রয়েছে দেখো এইখানটা, কটা কটা ডিভিশন ভার্নিয়ারে, এই 0 থেকে এই অবধি কটা ডিভিশন, 50 ডিভিশন। হ্যাঁ 50 ডিভিশন, তাই তো। তার মানে 50 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার, জেনারেলি তাই হয় না, 50 ডিভিশনস অফ দ্য ভার্নিয়ার is equal to 49 divisions of the main scale, 49 division of the main, 50 divisions of the vernier scale, তাই না, 50 divisions of the vernier scale is equal to 49 divisions of the main scale, তাই না। তাহলে এইখানটায় ফিফটি ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 49 ডিভিশন অফ দ্য মেন স্কেল। তার মানে এ তো মানে 1 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু কি 49 বাই 50 ডিভিশনস অফ দ্য মেন স্কেল। তাহলে এইখানটায় ইয়েটা কি হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট, হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এ বলো বিভাস বলো, হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, অনার্স থেকে কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখি, হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, অনার্স থেকে কেউ বলো, বিভাস বলো কি গো, হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, অনুষ্কা, এই বিয়ে এসছে না, এই নামটা কি জানো তখন, অপূর্ব, ভার্নিয়ার কনস্ট্যান্ট কি হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, Sir, one smallest division is equal to, sir, 1/10 centimeter. না না, ভার্নিয়ার sir- কনস্ট্যান্ট মানে কি, ওয়ান স্মলেস্ট মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান স্মলেস্ট ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই না, হ্যাঁ ওয়ান স্মলেস্ট মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান স্মলেস্ট ভার্নিয়ার স্কেল ডিভিশন, এইটাই তো হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট, ওয়ান স্মলেস্ট মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান স্মলেস্ট ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার তাহলে এইখানটায় আমি ইয়ে করে দেবো, এটা কি হবে এইখানটায়, এটা হবে ওয়ান ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 49/50, তার মানে এটা কি হবে, এটা ওয়ান স্মলেস্ট ওয়ান মাইনাস এইখানটা হবে 49/50 ইন্টু এই ওয়ান স্মলেস্ট মেইন স্কেল ডিভিশন, সেটা কত, ওয়ান স্মলেস্ট 0.05 মিলিমিটার, সরি 0.5 মিলিমিটার, তো 50 মাইনাস 49 1/50, তার মানে 1/50 ইন্টু এখানটায় 5/10, তার মানে কত 1/100, তার মানে 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, তার মানে 0.001 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার, এইটাই আছে দেখো, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 মিলিমিটার, এখানে দেওয়াই আছে যদিও, কিন্তু তোমাদের তো জিজ্ঞেস করতে পারে না ইয়েতে, অ্যাটলিস্ট এইগুলো তো তোমাদের জানতে হবে, এইটা নয় বেঁচে গেলে কিছু করতে হবে না, কিন্তু এটা তো জানতে হবে 0.01 কি করে আসলো। আচ্ছা এবার নাও Reading of left hand side of the fourth ring, and you can see the zero of the vernier has crossed the 4.9 centimeter mark. It hasn't crossed 4.95, so main scale reading becomes equal to 4.9, and you can see the 14th division
14th division of the vernier scale is coincident, exact coincident with any division of the main scale. So 14th division is going to be the vernier scale. আচ্ছা, তাহলে মেন স্কেল রিডিংটা কি হয়? মেন স্কেল রিডিংটা হচ্ছে ভার্নিয়ারের জিরোটা কোন মেন স্কেল রিডিংকে ঠিক ক্রস করলো, সেইটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। কোন মেন স্কেল রিডিংটাকে ক্রস করলো সেইটা হবে মেন স্কেল রিডিং, ঠিক আছে? তাহলে এইখানে বলছে হচ্ছে কত, মেন স্কেল রিডিং হচ্ছে 4.9। এখানটায় মেন স্কেল রিডিং হচ্ছে মেন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু কত? মেন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু 4.9। আর ভার্নিয়ার স্কেল রিডিং কি হয়? ভার্নিয়ার স্কেল রিডিং হয় কি না, এই যে এতগুলো 50খানা লাইন রয়েছে, 50খানা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন, যে কোনো এখানে এই যে লাইনগুলো আছে, যে কোনো একটা লাইনের সঙ্গে কোইনসাইড করবে। কোন লাইনটা কোইনসাইড করছে সেইটা হবে ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে? কোন লাইনটা কোইনসাইড করছে সেইটা হবে ভার্নিয়ার স্কেল রিডিং। আবার বলছি যে এইখানে 50খানা লাইন রয়েছে, আউট অফ দিস 50খানা লাইন যে কোনো একটা লাইন, ঠিক আছে, যে কোনো একটা লাইন, এইখানে নিচের যে এতগুলো লাইন আছে, এই কোনো একটা লাইনের সঙ্গে একদম ঠিক ওইটার উপরে এসেই দাঁড়াবে। এইখানে বলছে 14, মানে এইখানে এইটা 10, এইটা 10, 11, 12, 13, 14। এখানে তো 14 কোইনসাইড করছে না, কেন এরকম বললো? যাকগে, তো ওইটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং, যে একদম কোইনসাইড করবে সেইটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে? যেইটা কোইনসাইড করবে সেইটা ভার্নিয়ার স্কেল রিডিং। সেই জন্য অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এরা ভুল করে যে ভার্নিয়ার স্কেল রিডিং কি, এইখানে ভার্নিয়ার স্কেল রিডিং কি হবে? এই 14 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ, 34 হতে পারে, 35 হতে পারে, 49 হতে পারে, 50 হতে পারে, 0 হতে পারে, কিন্তু কখনো 2.1 বা 32.3 বা 26.7 ওরকম কিন্তু কখনো হবে না। কারণ ওইখানে কি ওইভাবে রয়েছে? এখানে তো ওইভাবে নেই। এখানে কিভাবে রয়েছে? এই যে জিরোর পর কি 1, ইন্টিজার আকারে আছে, তো ইন্টিজার আকারে রেখেছে, কারণ এইখানে স্পষ্ট লোক লেখা আছে 50খানা লাইন, তার মানে 50টা লাইন হবে, তার মানে 50টা লাইনের মধ্যে 24তম লাইন কোইনসাইড করতে পারে, 50টা লাইনের মধ্যে 39তম লাইন কোইনসাইড করতে পারে, 50টা লাইনের মধ্যে 5তম লাইন কোইনসাইড করতে পারে। তার মানে রিডিং হবে 5, তার মানে রিডিং হবে 39 বা 49। হ্যাঁ, এরকম কখনো ডেসিমাল আকারে ভার্নিয়ার রিডিং কখনো হবে না, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা পরেও তোমাদের লাগবে। এগুলো ভার্নিয়ার কিভাবে মাপতে হবে, জেনারেলদের, অনার্সের তো সেই অত লাগবেই। ইয়ে জেনারেলরা তো মনে করছে তোমরা গ্র্যাজুয়েশন করে তোমাদের লাগতেই পারে। তোমরা যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাও বা তখন তোমাদের জিজ্ঞেস করলে মেপে দেখাও তো এইটা ভার্নিয়ার দিয়ে, ব্যাস, মাপতে পারলে না চাকরি চলে যাবে। তো এইভাবে আর হচ্ছে কি না, যদি কোনো ক্ষেত্রে এই জিরোটা, হ্যাঁ, জিরোটা যদি একদম ইয়ের সঙ্গে কোইনসাইড করে যায়, কোনো মেইন স্কেল রিডিং এর সঙ্গে কোইনসাইড করে যায় একদম, তখন তাহলে আর ভার্নিয়ার স্কেল রিডিং কিছু থাকবে না, ভার্নিয়ার স্কেল রিডিং জিরোই হবে। এই ক্ষেত্রে তো আমার তো তাই লাগছে, এই ক্ষেত্রে 4.9 এর সঙ্গে তো একদম কোইনসাইড করছে, এটার অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেল রিডিং 0 আসার কথা। যদি এইগুলো হয় না জেনারেলি, এই জিরোটা যদি কোনো একটা ভার্নিয়ার স্কেল রিডিং এর সঙ্গে কোনো একটা মেইন স্কেল রিডিং এর সঙ্গে একদম পারফেক্টলি কোইনসাইড করে যায়, তাহলে কি হবে? তাহলে এখানে কার সঙ্গে কোইনসাইড করছে তার রিডিং হবে ওই রিডিংটা, মানে 4.9। আর ভার্নিয়ার স্কেল রিডিং কি হবে? ভার্নিয়ার স্কেল রিডিং হবে 0, কোনো মানে থাকলো না ভার্নিয়ার স্কেল, তার মানে ওর মেইন স্কেল রিডিং আর টোটাল রিডিং একই, মানে 4.9, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে এইবার ধরো এইটা আসলো, এইবার এইখানে এই মেইন ভার্নিয়ার স্কেল রিডিং হলো 4,
তাহলে টোটাল রিডিংটা কত হয়? টোটাল রিডিংটা তো জানো, সবাই জানো আশা করি। টোটাল রিডিং, READING, টোটাল রিডিং কত হবে? টোটাল রিডিং হবে হচ্ছে মেইন স্কেল রিডিং, টোটাল রিডিং হবে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে মেইন স্কেল রিডিং কত হবে এখানে? মেইন স্কেল রিডিং হবে 4.9, 4.9 প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং কত এখানে? 14, 14 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে কত? 0.00, আমি লিখলাম না ভার্নিয়ার কনস্ট্যান্ট। তার মানে টোটাল রিডিং কত হবে এখানটায়? 4.9 প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট 4.9 কত? এই সাধনা 4.9 কত? 4.9 কত এখানে? বুঝলাম না 4.9 টা কি বের করব? হ্যাঁ, মিলিমিটার না সেন্টিমিটার? 4.9 মিলিমিটার। না না, এটা 4.9 Centimeter. সেন্টিমিটার হবে মেন তো। এই যে দেখ, সেন্টিমিটার, মেন স্কেল রিডিং সেন্টিমিটার। হ্যাঁ মেইন স্কেল রিডিং সেন্টিমিটার, এগুলো দেখে বুঝবে এইগুলো। এই যে 8, এই যে 8 থেকে 9, এইটা কি? এটা তো সেন্টিমিটারে না? হ্যাঁ, মেন এটা তো স্কেল রিডিংটা সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলটা মিলিমিটার। না, আর ভার্নিয়ার স্কেল রিডিং, 4.92 ভার্নিয়ার স্কেল রিডিং এর কোনো ইয়ে নেই। ভার্নিয়ার স্কেল রিডিং এর তুমি বলতে পারো না এটা মিলিমিটার। ভার্নিয়ার স্কেল রিডিং তো এটা এটা কত ওর কোনো নম্বর? একক নেই, একক নেই, হ্যাঁ, কোনো একক নেই, জাস্ট শুধু ইন্টিজার। শুধু ইন্টিজার। ভার্নিয়ার স্কেল রিডিং এর কোনো একক নেই। ঠিক আছে, আচ্ছা তো এইখানে এটা ইয়ে কি হলো, এই ইয়ে তাহলে কত? 14 ইন্টু, এটা তার মানে সেন্টিমিটার, 14 ইন্টু 0.001, তার মানে কি 0.014, তাই তো? তাহলে এটা কত হবে? 4.914 সেন্টিমিটার, 4.914 সেন্টিমিটার। ঠিক আছে, 4.914 সেন্টিমিটার। ঠিক আছে, 4.9, এইভাবে তোমার ইয়ে রিডিংটা নিতে হবে। আচ্ছা, এইবার এটা হচ্ছে যে এই এটা কিভাবে নেবে, মানে এই তোমাদের একটা ইয়ে পাঠালাম, থার্ড ইয়ার জেনারেল। ও ইয়েকে এই যে এইটা হচ্ছে তোমার এইভাবে ইয়ে নিতে হবে, এইভাবে এই রিডিং নিতে হবে। ঠিক আছে, এই যে এই দেখো, এটা এটা কি করছে? মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট রাইট, আবার মুভিং ফ্রম লেফট টু রাইট, লেফট রাইট। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই এই আমি কয়েকটা রিং আঁকছি। ঠিক করে এটা সার্কেল, এই তো সার্কেল আছে তো, তাহলে আমি এটা হচ্ছে সার্কেল, এই তারপরে হচ্ছে কি হলো?
এই, ঠিক আছে? এরকম ভাবে ধরো রিংগুলো রয়েছে, ঠিক আছে? এরকম ভাবে রিংগুলো রয়েছে। এইবার ধরো এই পোর্শনটাকে তুমি রাইট ধরছো, হ্যাঁ, এই পোর্শনটাকে তুমি রাইট ধরছো, আর এই পোর্শনটাকে তুমি লেফট ধরছো, এই পোর্শনটাকে তুমি লেফট ধরছো, এটাকে রাইট, এটাকে লেফট, ঠিক আছে? এইবার তুমি ধরো এই যে এইখানটায় কি দিয়েছে, এই যে মুভিং ফ্রম, ধরো আমি এইখান থেকে আচ্ছা, মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট, মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট, ঠিক আছে? এই রাইট টু লেফট, লেফট পার্ট ইয়ে করছি। তাহলে কিভাবে করব না, রাইট টু লেফট মানে হচ্ছে রাইট টু লেফট মানে হচ্ছে আমি এইভাবে মোশনটা হচ্ছে, ঠিক আছে? এইভাবে মোশনটা, কিসের মোশনটা না, এই মাইক্রোস্কোপ, ট্রাভেলিং মাইক্রোস্কোপটাকে রাইট থেকে লেফটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ট্রাভেলিং মাইক্রোস্কোপটাকে, এই যে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, Scale division. But basically, this is not restricted to one single ring. In total reading, it is written here. It is the in. I'm again keep the vertical wire to second. The cross wire is having. এই যে রাইট টু লেফট মানে হচ্ছে এইখান থেকে, এই যে মানে এইটাকে যদি তুমি রাইট ধরো, তুমি এইটাকে লেফট ধরতেই পারো, তাহলে ইয়েগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটাকে রাইট ধরলে, রাইট থেকে লেফটে যাওয়া মানে হচ্ছে এই যে ক্রস ওয়্যারটাকে এইদিকে নিয়ে যাওয়া, বুঝলে তো? ক্রস ওয়্যারটাকে এইদিকে নিয়ে যাওয়া, এই যে এই যে এইখানে এইটাকে, এই যে এইটাকে এইদিক করছে না, এই যে ইয়েটা, এটাকে এইদিক করছে, মানে রাইট থেকে লেফট মানে এই যে এইখান থেকে এইদিকে আসা, বেসিক্যালি এইখান থেকে এইদিকে আসা, ঠিক আছে? তো এই রাইট থেকে লেফট মানে আমি এই দিক থেকে এইদিকে যাচ্ছি, রাইট থেকে লেফট, লেফট পার্ট, রাইট থেকে লেফট, লেফট পার্ট, তার মানে ওইটা কি, রাইট থেকে লেফট, লেফট পার্ট, এই যে এইটা, তার মানে আমি বেসিক্যালি এই রাইট থেকে লেফট, লেফট পার্ট করেন কি এই দিকে আমি মেজারমেন্ট গুলো নিচ্ছি, তার মানে আমি এইখান থেকে শুরু করছি। আর রিং গুলো কিভাবে নেয় বলো তো? রিং মেজারমেন্ট গুলো নেয় হচ্ছে এই, প্রথমে হচ্ছে থার্ড রিং, তারপরে সিক্সথ রিং, তারপরে নাইনথ রিং, তারপরে 12th রিং, তারপরে 15th রিং, এইভাবে। তাহলে থার্ড রিং মানে কত? এই যে ধরো এই প্রথমটাকে বাদ দিয়ে দিলে 1 2 3, এইখান থেকে এই ক্রসওয়ার্ডটাকে এইখানে নিয়ে গেলে এইটা হচ্ছে ইয়ে, এইটা হচ্ছে রিডিং, এইখানটা রেখে তারপর তুমি রিডিংটা নেবে, ওকে? তারপর তুমি রিডিংটা, তাহলে এইখান থেকে স্টার্ট করলাম, এটা হলো গিয়ে থার্ড রিং, ওকে? এটা থার্ড রিং, তারপরে সিক্স রিং, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাহলে এই হলো হচ্ছে সিক্সথ রিং, এই হলো, এটা হচ্ছে সিক্সথ রিং, তারপরে নাইনথ রিং, তারপরে 12th রিং, তারপরে যত এইদিকে যাবে তত থিকনেস কমতে থাকবে। আমি সব সেম থিকনেস করেছি, বা যত এইদিকে যাবে তত থিকনেস কমতে থাকবে, ঠিক আছে? তাহলে রাইট টু লেফট এরকম হলো, ঠিক আছে? এই যে মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট মানে নাম্বার অফ রিংস, এইটা হবে থার্ড রিং, তারপরে হবে সিক্সথ রিং, তারপরে হবে নাইনথ রিং, তারপরে হবে 12th রিং, তারপরে 15th রিং, এরকম ভাবে রিডিং নিতে হবে, ঠিক আছে? এইভাবে রিডিং নিতে হবে। আর এইবার তুমি এই মেইন স্কেল রিডিং নিলে, মেইন স্কেল রিডিং একটা দেখলে, এই এটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং আছে, সার্কুলার স্কেল রিডিং দরকার নেই তোমার, এইখানে ইয়েটা দেবে, এই ভার্নিয়ার স্কেল রিডিংটা নেবে, ঠিক আছে? মেইন স্কেল রিডিংটা নেবে, ভার্নিয়ার স্কেল রিডিংটা নেবে, টোটাল মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং, টোটাল মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং, টোটাল, ঠিক আছে? তাহলে এইটা এই পার্টটা হয়ে গেল। এইবারে আমি কোথায় যাব? এইবারে আমি কি করছে, এইবার আমি এইখান থেকে এইখানে চলে গেলাম, হ্যাঁ, এইখান থেকে আমি এই যে এইখান থেকে এইখানে চলে গেলাম, মানে আমি ধরো 12th রিং অব্দি বা 15th রিং অব্দি চলে গেলাম। এইবার কি করব আমি? এইবার আমি আবার এইখান থেকে এইদিকে আসবো, তাই তো? এবার আমি এইখান থেকে, আমাকে তো পুরো এটা নিতে হবে, এবার আমি আবার এইখান থেকে এইদিকে মানে লেফট টু রাইট করব। লেফট টু রাইট মানে কি? তার মানে লেফট টু রাইট, লেফট পার্টে আমি রিডিং গুলো নেব। তাহলে এইখানটায় এই যে লেফট
টু রাইট লেফট পার্টের রিডিংটা নেবো। এবার রিডিংটা কোথা থেকে শুরু হবে? রিডিংটা শুরু হবে কিন্তু 15th রিং থেকে শুরু হবে। তার মানে এইখানে হবে 15, এইখানে হবে 12, এইখানে হবে 9, এইখানে হবে 6, এইখানে হবে 3, এইভাবে রিডিংটা হবে মুভিং ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে, মুভিং ফ্রম লেফট টু রাইট এই করতে করতে এই 6 এই 3rd অব্দি আসলাম। ঠিক আছে, এইবার আমি কি করব? এইবার এইখান থেকে এই দিকে চলে যাব। ঠিক আছে, এইবার এইখান থেকে এই দিকে চলে যাব আমি। এইখান থেকে এই দিকে চলে গেলে তখন কি হবে? তখন বলো তাহলে এটা কি হবে? আমি মুভমেন্ট ফ্রম লেফট টু রাইটই হচ্ছে। হ্যাঁ, এটা এই দিকেই তো মুভ করছে, লেফট টু রাইটই হচ্ছে। এটা কি হবে তাহলে বলো? মুভিং ফ্রম লেফট টু রাইট, রাইট পার্ট, তাই না? মুভিং ফ্রম লেফট টু রাইট, রাইট পার্ট। তার মানে কি হবে? এই যে মুভিং ফ্রম লেফট টু রাইট, এই যে রাইট পার্ট, এই যে রাইট পার্ট, এইটা মুভিং ফ্রম লেফট টু রাইট, রাইট পার্ট। এবং সেইখানে আমি কোনখান থেকে শুরু করব? এইখানে আমি কোনখান থেকে শুরু করব বলো? এইখানে আমি কোনখান থেকে শুরু করব? বলো। এইখানে আমি, হ্যাঁ হ্যাঁ বলো। 15 না 15 কেন? আমি প্রথমে রাইট টু লেফট শুরু করলাম লেফট পার্ট থেকে। তার মানে কি? এইখান থেকে এই দিকে গেলাম, তার মানে 3, 6, 9, 12, 15 অব্দি চলে গেলাম। মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট পার্ট 15 অব্দি চলে গেলাম। তারপরে আমি এইখান থেকে আবার এইদিকে আসছি, 15 থেকে এইদিকে আসছি। তার মানে কি? 15, 12, 9, 6, 3, এইভাবে এই আসলাম, হয়ে গেল এইদিকে। এইবার এইখান থেকে এইদিকে যাব। এই পার্ট তো আর কি এখানে নিতে নেওয়ার দরকার নেই, এইখান থেকে এইদিকে যাব। তার মানে কি? আবার এইখান থেকে এই দিক থেকে যাবো। তার মানে কি হবে? লেফট টু রাইট, রাইট পার্ট কোথার থেকে শুরু করব? তিন থেকে শুরু করবো। হ্যাঁ 3 থেকে শুরু তিন করব। 6 9 করে। গুড, 3 থেকে শুরু করব আমি, তাই না? এইখানে তো আমি কিছু নিইনি, এই 3 থেকে শুরু করব। তাহলে আমি 3 থেকে শুরু করব। তাহলে এই 3, 6, 9, 12, 15 এইভাবে ইয়ে করলাম। তাহলে লেফট টু রাইট, রাইট পার্ট হয়ে গেল। এই এই যে লেফট টু রাইট, রাইট পার্ট হয়ে গেল। তারপরে এইটা মুভিং ফ্রম, এবার এবার কি হবে? এইবার আমি এইখান থেকে এইখান থেকে এই থেকে এই অবধি চলে গেলাম। এইবার এইখান থেকে এইদিকে যাব, মানে রাইট টু লেফট, রাইট পার্ট। এইবার আমি কোনখান থেকে শুরু করব? এবার 15 থেকে শুরু করব। তার মানে 15, 12, 9, 6, 3 এইভাবে শুরু করব। 15, 12, 9, 6, 3 এইভাবে শুরু করতে করতে আবার এইদিকে যাব। এই কমপ্লিট হয়ে গেল। এই কমপ্লিট হয়ে গেল আমার এইখান থেকে। এই যে মুভিং ফ্রম লেফট টু রাইট, লেফট, লেফট টু রাইট, লেফট, সরি মুভিং ফ্রম রাইট টু লেফট, লেফট, লেফট টু রাইট, লেফট, মুভিং ফ্রম লেফট টু রাইট, রাইট, মুভিং ফ্রম রাইট টু লেফট, রাইট। ব্যাস এই কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করব? এইবার আমি তার মানে কি করলাম? আমি এইখানটায় ইয়ে নিলাম তো। এবার এবার এ তো আমি মাপছি, তাই না? এগুলো তো আমি মেজারমেন্ট করছি। মেজারমেন্ট তো একটু আধটু ভুল হতে পারে। তো একটু আধটু ভুল হলে সেটাকে কারেকশন করবার জন্য কি করতে হয়? যত যত পারো অ্যাভারেজ নিতে হয়, তাই না? তার মানে আমি এখানটা কি করি? আমি এই যে 6th রিং এ কি হচ্ছে, তার মানে 6th রিং এ আমি এইখানেও একটা ইয়ে নিয়েছি, এইবার এইখানেও নিয়েছি, তাই না? তার মানে এইবার 6th রিং এর ডায়ামিটারটা আমি মাপবো এইখানটা। 6th রিং এর ডায়ামিটারটা মাপবো, এই ডায়ামিটার। তারপরে ডায়ামিটার কি হবে? এইটা মাইনাস এইটা। 3rd রিং এর ডায়ামিটার কি হবে? এইটা মাইনাস এইটা। হ্যাঁ, 15th রিং এর ডায়ামিটার কি হবে? এইটা মাইনাস এইটা। এইখানে 15th রিং এর ডায়ামিটার। তাহলে এইখানটায় এই সেইভাবে এই ডিএম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, মানে এই যে এইখানটায় তুমি ইয়ে নিলে, ডায়ামিটার নিলে, এই যে এইটা ধরো সে এইখানে হচ্ছে 15th রিং। ঠিক আছে, 15th রিং এর এইখানটা টোটাল নিলে, এইখানটা টোটাল নিলে, তাহলে এইটা মাইনাস এইটা হবে 15th রিং এর ডায়ামিটার। ঠিক আছে, আবার এইখানে 6th রিং নিলে ধরো,
6 রিং এইটা মাইনাস এটা 6 রিং এর ডায়ামিটার। এইবার এইখানেও আরেকটা হবে, এইখানেও আরেকটা হবে, এইখানেও আরেকটা হবে, কিন্তু ইয়েতে দেখো এইখানেও ইয়ে হবে, কারণ এটা তো 15 রিং তুমি মানে অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে যখন এইদিকে যাচ্ছ, ঠিক আছে, এইখান থেকে যখন এইদিকে যাচ্ছ তখন তুমি 6 রিং মেজার করছো, আবার এই দিক থেকে যখন এইদিকে আসছো তখনও তুমি 6 রিং মেজার করছো। ওকে, তার মানে আবার ধরো এইখানে যখন এইখান থেকে এইদিকে যাচ্ছ তখন এইখানে 6 রিং মেজার করছো, আবার এইখান থেকে এইদিকে যখন আসছো তখন আবার 6 রিং মেজার করছো। তার মানে 6 রিং এর কটা তুমি ডেটা পাচ্ছ? 4টে ডেটা, তাই না? 4টে ডেটা। তার মানে এইখানে এই এইখানে একটা 6 রিং এইখানে হবে, এইখানে একটা 6 রিং এইখানে হবে, তার এইটার অ্যাভারেজ হবে এইখানে, এইটার অ্যাভারেজ হবে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, এইটা হবে এইখানে। এইবার এইখান থেকে কি করবে? ডিএম স্কোয়ার বার করবে, এইটার স্কোয়ার স্কোয়ার বা ডিএম স্কোয়ার বার করলে এইবার ডিএম স্কোয়ার ভার্সেস এন একটা গ্রাফ প্লট করতে হবে এখানে। এবার তোমাকে ডিএম স্যার বলো। বলছি যে স্যার আপনি তো রেকর্ড করছেন, তো আমি যদি পরে দেখে নিই এর পরে পার্থক্য হবে? হ্যাঁ হবে। আচ্ছা ডিএম, তাহলে আমি লেফট হয়ে হ্যাঁ ডিএম স্কোয়ার ভার্সেস এন, ঠিক আছে, ডিএম স্কোয়ার ভার্সেস এন এই গ্রাফটা 0 দিয়ে পাস করবে না, কারণ 0 হচ্ছে ডার্ক রিং, 0 দিয়ে পাস করবে না, মানে এরকম কিছু পয়েন্ট আসবে, এই স্ট্রেট লাইন এরকম এরকম আসবে স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইন ইয়ে করে এই একটা তুমি এটার স্লোপ আনবে, এই স্লোপ এইটা হবে ধরো এই একটা ইয়ে, আর এটা হবে ইয়ে, তো ব্যাস এইখান থেকে তুমি এই এই ধরো এইটা হবে সে এই ডিএম স্কোয়ার, আর এইটা হবে এইখানে ডিএন স্কোয়ার, এইটা হবে ডিএম স্কোয়ার, এইটা হবে ডিএন স্কোয়ার, এইটা হবে সে এম এম, আর এইটা হবে সে এন, এটা হবে এন। ব্যাস পেয়ে গেলে ডিএম স্কোয়ার, পেয়ে গেলে ডিএন স্কোয়ার, পেয়ে গেলে এম, পেয়ে গেলে এন, পেয়ে গেলে এইবার জাস্ট এইখানে বসিয়ে দেবে, এইখানে বসিয়ে দেবে, এটা এটা ডিএম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার করে দেবে, এইখানটা বসিয়ে দেবে, বসিয়ে দিলে আরটা দেওয়া থাকবে, আরটা জেনারেলি 200 হয় এইখানে আসবে ফাইন্ড আউট দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য লেন্স, আর ল্যামডা দেওয়া থাকবে, আর না না হলে তোমাকে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া থাকবে, ল্যামডা বার করতে বলবে। হ্যাঁ, তো ইয়েটা বার করবে এইখানটায়, এই ডিএম স্কোয়ার মাইনাস ডিএন স্কোয়ার পেয়ে গেলে মানে এম এর ভ্যালুটা বার করতে হবে তোমাকে। এম হচ্ছে এইখানটা যে কোনো যে আননোন একটা এম নেবে, এই যে এইটা 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 নিয়ে নিলে এম আননোন, মানে যেই পয়েন্টগুলো দিয়ে আঁকছো গ্রাফটা সেইটা নেবে না, সেইটা ছাড়া অন্য পয়েন্ট নেবে, এইটা এম নিলে, ঠিক আছে, ব্যাস এমটা এখানে পুট করে দিলে ওইখান থেকে ল্যামডাটা বার হয়ে যাবে, ওইখান থেকে ল্যামডা বার। মিউটা জেনারেলি 1ই নেওয়া হয়, কারণ এই দুটো ইয়ের মধ্যে এয়ার গ্যাপই থাকে, ঠিক আছে, সেই জন্য মিউটা হয়ে যাবে 1। ব্যাস ওইটা করে এই এটা পুট করে দেবে, ল্যামডা চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট। এইবার এইখানে এই যে এইটা এই অনেক সোজাভাবে এইখানটা করা আছে, এই এটা এই যে এই যে এইটা জাস্ট এই একটা লিনিয়ার স্কেল দিয়েই করা আছে, সবসময় এই লিনিয়ার স্কেলে করা থাকে না, ঠিক আছে, একটা সার্কুলার স্কেলও থাকে, কারণ এই যে আমি যেটা এটা দিলাম সেটা সার্কুলার স্কেলের স্টাইলেই রিডিংটা রয়েছে। স্যার বলো। এমটা কি বুঝতে পারলাম না। কোনটা? এম এমটা হচ্ছে অর্ডার নাম্বার, মানে হচ্ছে এমটা হচ্ছে তোমার
মানে এমএথ এমএথ মানে এইটা হচ্ছে ধরো থার্ড, হ্যাঁ, এটা সিক্স, এটা নাইনথ, এটা 12th, এরকম। মানে এমএথ মানে যে কোনো অর্ডার নাম্বার, মানে এইটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এরকম। এমটা তুমি যা খুশি নিতে পারো। আর এইটা বাদে মানে তোমার এইটা কি, এইটা হচ্ছে থার্ড, এইটা হচ্ছে কত সিক্সথ, এইটা হচ্ছে নাইনথ, এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 12th। এইগুলো বাদে যে কোনো একটা কিছু তুমি নিতে পারো। বুঝতে পারলে? হুম। The head scale. So where this 0 coincides with this division, for example, it as 1.3 PSR value and HSR value. Okay, here PSR can be read as, for example, this is the reference line. Here it is coincides with this one. The sixth ring is coincided with the cross wires, so that how to read the PSR value 3. This is the 1.3, and in terms of millimeter I can write this one as 13 millimeter. So this is how we can note on the 6 and 4, so therefore PSR value and as 19. So this is how we can, this 0 coincides with this division. For example, if you started to count this one, this is the 10, 15, 16, 17, 18, almost 19. So it is coinciding with the 19 divisions. So I can write this one as 19. So this is how we can measure, note the value of PSR and HSR. Using these values, we can find the total reading as PSR is equal to 13. এই যে দেখো এইখানে কি করছে, এইখানে এই যে এই সার্কুলার অ্যাকচুয়ালি এইটাই ঘোরায়, বুঝলে তো? এই সার্কুলার স্কেলটা ঘুরিয়ে, মানে এইটা এত ছোট যে রিং এর ডিস্টেন্স গুলো এত ছোট, হ্যাঁ, খুব এই সার্কুলার স্কেলটা ঘুরিয়ে তোমার এই ডান দিক বাঁ দিক করে, ঠিক আছে? তো সেখানে সার্কুলার স্কেলের রিডিংটাও নয়, মেইন স্কেলের রিডিংটাও নয়, মানে সার্কুলার স্কেলটা ঘুরলেই মেইন স্কেলটা ঘুরবে, বুঝলে? সার্কুলার স্কেলটা ঘুরলেই মেইন স্কেলটা ঘুরবে, ঠিক আছে? তো সার্কুলার স্কেলের রিডিংটা কিভাবে নেয়, মানে এই এই যে জিরোটা কার সঙ্গে কোইনসাইড করছে, ঠিক আছে? জিরোটা কার সঙ্গে কোইনসাইড করছে, এইখানে দেখো, এইখানে ইয়ে 10, এই যে এটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ইয়ে হচ্ছে, তাহলে সার্কুলার স্কেল রিডিংটা হবে 19, ঠিক আছে? Coinciding with the 19 divisions. So I can write this one as 19. 19। So this is how we can measure, note the value of PSR. I can write this one as 19. This one, this is the 10, and note on the corresponding HSR 3. This is the 1.2, 1.3, and it is এই যে in দেখো, এই যে জিরোটা এইভাবেই জেনারেলি করে আর কি। এই যে জিরোটা, এই যে এইখানে যে জিরোটা আছে, এই জিরোটা কাকে ক্রস করলো, ঠিক আছে? এই জিরোটা এইখানে কাকে ক্রস করলো, মানে এই জিরোটার এই দিকে যেইগুলো, সেইটা নিতে হবে। এই জিরোটার এই দিকে, মানে এই ধরো এইখানে এইটা হচ্ছে জিরো, ঠিক আছে? এর জিরোর কাছে এই দিকে একটা লাইন আছে, আবার এই দিকে এইখানে একটা লাইন আছে। এইটাকে কিন্তু কখনো নেব না, এইটাকেই নেব, ঠিক আছে? এইটাকেই নেব। তো এইখানে হচ্ছে ওইটাই ইয়ে করেছে, যে এই যে এইখানে এটা হচ্ছে 1.3, ওই 1, এটা 1.1, 1.2, 1.3। তো 1.3 হচ্ছে মেইন স্কেল রিডিং, মানে 1.3 সেন্টিমিটার বা 13 মিলিমিটার। আর এইখানে হচ্ছে ওই between সার্কুলার স্কেল রিডিং 3 and 4, so therefore I am considering it as 1.3. This is the 1.3, and in terms of millimeter I can write this one as 13 millimeter. So this is how we can note on the PSR value and note on the corresponding HSR value by the using the head scale. So where this 0 coincides with this division, for example, if you started to count this one, this is the 10, 15, 16, 17, 18, almost 19. So it is coinciding with the 19 divisions. So I can write this one as 19.
So this is how we can measure note the value of PSR and HSR. Using these values we can find the total reading. এইবার তার মানে এবার এই যে এইখানটায় যেটা আমি তোমাদের দিয়েছি এইটা, এই যে এমএসআর হচ্ছে ধরো এখানটায় ওইটা যে ইয়ে করলো, ধরো সে 13 মিলিমিটার। এমএসআর হচ্ছে মেন স্কেল রিডিং হচ্ছে ধরো 13 মিলিমিটার, ঠিক আছে। আর এইখানটায় এই ভিএসআর, এই যে এইটা লিস্ট কাউন্ট আর সিএসআর সার্কুলার স্কেল রিডিং হচ্ছে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে কত? সার্কুলার স্কেল রিডিং এ বললো হচ্ছে 19। সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 19, ঠিক আছে। তাহলে এইখানটায় এই টোটাল রিডিংটা কত হবে? সার্কুলার স্কেল রিডিং 19, টোটাল রিডিংটা কত হবে? তো টোটাল রিডিংটা হবে হচ্ছে এইখানটায় এই যে এই স্ক্রু পিচ দিয়ে এটা ইয়ে করতে হয় এখানটায়, SCREW, স্ক্রু পিচ মানে কি? স্ক্রু পিচ মানে হচ্ছে এই যে এই যে সার্কুলার স্কেলটা যে রয়েছে, সার্কুলার স্কেলটা গোটা একটা রোটেশন করলে, ঠিক আছে, সার্কুলার স্কেলটা গোটা একটা রোটেশন করলে মানে এই যে এইখানটা কত 19 রয়েছে, আবার ঘুরে এসে যদি 19 হয়, তবে এই যে ইয়েটায় এই যে লিনিয়ার স্কেলটাতে কতটা ইয়ে হবে, কতটা ডিসপ্লেসমেন্ট হবে, হ্যাঁ, সেইটা হবে হচ্ছে স্ক্রু পিচ, ঠিক আছে। সেটা হবে স্ক্রু পিচ, এটা হবে হচ্ছে 1 মিলিমিটার। স্ক্রু পিচটা হয় হচ্ছে 1 মিলিমিটার। তাহলে স্ক্রু পিচটা হচ্ছে 1 মিলিমিটার, স্ক্রু পিচ ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। আর এই লিস্ট কাউন্টটা কি হয়? লিস্ট কাউন্টটা হচ্ছে স্ক্রু পিচ বাই SCREW স্ক্রু পিচ divided by total divisions in the circular scale. Total divisions in the circular scale. Total divisions in the circular SCALE circular scale. Total division in the circular scale কত এখানে? টোটাল ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল কত? এটা হচ্ছে 100, ঠিক আছে। এই যে টোটাল ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল হয় হচ্ছে এই যে এই টোটাল ডিভিশন হচ্ছে 100 হয়, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে 100, তাহলে 1/100, তার মানে কত হচ্ছে 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। তাহলে টোটাল রিডিংটা কত হবে? টোটাল রিডিংটা হবে হচ্ছে এখানটায় TOTAL, টোটাল READING, টোটাল রিডিং উইল বি ইকুয়াল টু মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট এইটা। তাহলে মেন স্কেল রিডিং কত? মেন স্কেল রিডিং হচ্ছে 13 মিলিমিটার প্লাস সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 19 ইন্টু লিস্ট কাউন্ট মানে হচ্ছে 0.19, 0.19 মানে হচ্ছে 13.19 মিলিমিটার। এটা হচ্ছে 13.19 মিলিমিটার, 13.19 মিলিমিটার। এই হচ্ছে ব্যাপার।
ঠিক আছে? বুঝতে পারলে তোমরা কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বললে হবে না। কতজন আছে? 22 জন। তোমাদেরকে কিন্তু এবার দেবো আমি। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে একটা, আর 1 ঘন্টার মধ্যে একটা ডেটা দেবো। ডেটাটা করে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে গ্রাফ করে ল্যামডাটা বার করবে। ল্যামডাটা বার করে আজকে কি বার? আজকে মঙ্গলবার। শুক্রবারের মধ্যে আমাকে পাঠাবে। আমার ইমেল আইডিতে সবাই করে গ্রাফটা করে আমাকে পাঠাবে। ঠিক আছে? এবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি তোমাদের সবার। স্যার বলছি স্যার ওই মানগুলো কি আমরা ইউটিউবের ভিডিও থেকে নিব? না, আমি দেবো তোমাদের মানগুলো, আমি দেবো। ঠিক আছে? মানগুলো আমি একটু পরে, আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তোমাদের মানগুলো দিচ্ছি। স্যার আমাদের পরীক্ষাতে এটাই লিখতে হবে, একটাই লিখতে হবে, একটাই তো করালেন। হ্যাঁ, পরীক্ষা কি? পরীক্ষাতে তো মানে আপনি তো একটাই করালেন, তো কি এটাই লিখবো পরীক্ষাতে, এটাই আসবে? না না, একটা করবেন না, তোমাদের আরো মানে এটা অনার্সেরও কমন আছে, তাই তোমাদের আর অনার্সের একসঙ্গেই করে। এরপরে আরো 2টো করাবো তোমাদের। ও ঠিক আছে। এরপরে আরো 2টো করাবো, একটা স্যার নয়। আমাদের করাবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের কটা করাবেন টোটাল? অনার্সেরও 3টে, অনার্সেরও 3টে। ঠিক আছে। অনার্সেরও 3টে। আচ্ছা, আর কি বলো তাহলে? মানে কোথাও যদি না বুঝতে পারো বলো, কারণ তোমাদেরকে কিন্তু এটা হোম টাস্কটা আমি দেবো, এটা শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। এই করে এই গ্রাফ বানাতে হবে, গ্রাফ বানিয়ে তোমাদের ল্যামডাটা বার করতে হবে, ল্যামডা বার করে আমাকে পাঠাতে হবে জিনিসটা। ল্যামডা হচ্ছে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম অর্ডারে আসবে। ল্যামডা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে আসবে। অ্যাংস্ট্রম মানে কত? অ্যাংস্ট্রম মানে কত? কত মিটার? 10⁻⁻8 মিটার। না, 10⁻10 মিটার। অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। অ্যাংস্ট্রম অর্ডারে আসবে। গ্রাফ তো তোমাদের দেখিয়ে দিলাম, গ্রাফটা কিরকম আসবে। এরকম স্ট্রেট লাইন গ্রাফ আসবে। ডিএম স্কোয়ার ভার্সেস এন গ্রাফ প্লট করতে হবে, সেইখান থেকে তোমার এই ইয়েটা আসবে। ঠিক আছে? আর স্যার বলছি ফর্মুলাতে একটা dm+n এর স্কোয়ার আছে, ওটা কি হবে? মানে ওই রিডিংটা কি হবে? না না, এইটা ফর্মুলাটা আমি তোমাকে লিখে দিচ্ছি, দাঁড়াও। ফর্মুলাটা আচ্ছা dn+m হচ্ছে, আমি জন্য, মানে ধরো এই m+n টাকে তুমি n+m টাকে একটা ধরো, সে একটা নাও না, পি পি নিয়ে নাও, dp² - dn²। মানে সেটাই এইখানে লিখেছে যে ফর্মুলাটা আচ্ছা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু, ও মিউ হচ্ছে 1, মিউ 1 হবে। ল্যামডা হচ্ছে dm² - dn²/4r ইন্টু m-n, 4r ইন্টু m। দেখতে পাচ্ছি না তো স্যার। ওহো, সরি সরি সরি। এই যে ল্যামডা হচ্ছে dm²-dn²/4r m-n। এইটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? আর আর তোমরা নিয়ে নেবে, আর হচ্ছে মানে সাপ্লাইড, যেটা যেটা পরীক্ষায় সাপ্লাইড থাকবে, আর হচ্ছে 200 সেন্টিমিটার। আর হচ্ছে 200 সেন্টিমিটার। ঠিক আছে?
আর হচ্ছে 200 সেন্টিমিটার। আর তোমরা তো বেসিক্যালি ডিএম স্কোয়ার ভার্সেস বা এখানে এই হ্যাঁ ডিএম স্কোয়ার ভার্সেস এন বা অ্যাকচুয়ালি ডিএম স্কোয়ার ভার্সেস এম হবে। হ্যাঁ, আননোন এন একটা নিয়ে নিলে, ডিএম স্কোয়ার তোমরা জানো, এম তোমরা জানো, এইগুলো হচ্ছে এম। হ্যাঁ, এই 3, 6, 9, 12 এইগুলো হচ্ছে এম। আর এন তোমরা একটা আননোন নিয়ে নিলে। হুম, সেই অনুযায়ী এইটা যদি এন হয়, এইটা হবে ডিএন স্কোয়ার। হ্যাঁ, আর এইটা হবে ডিএম ডিএম স্কোয়ার। হ্যাঁ, এই করে তোমরা এটা করবে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এই ইয়ে অপূর্ব বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। অপূর্ব, বিভাস আজকে কোনো কথাই বললো না। তো এই হচ্ছে মেনলি সিস্টেমটা। এইটা দিয়ে এইটা ঘোরাতে হয়, বুঝলে তো? এইটা ঘোরালে এইটা ঘোরালেই অ্যাকচুয়ালি, এইটা যদি ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ, জেনারেলি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে এইটা ওই ডান দিক বাঁ দিক হয়। ক্লকওয়াইজ ঘোরালে এই দিকেই যাবে, মানে বাঁ দিকেই যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ডান দিকেই যাবে। এইভাবে ইয়ে হয়। এইটা ঘুরে এইটা ইয়ে করবে, এইখান থেকে সার্কুলার স্কেল রিডিংটা নেবে। আর এইখানে তো ইয়েটা রয়েছে, এই মেন স্কেল রিডিংটা, এই যে এই মেন স্কেল, ওইটা ঘুরলে এইটাও ঘুরবে। ঠিক আছে, ওইটা ঘুরলে এইটাও ঘুরবে, এইটার থেকে তুমি মেন স্কেল রিডিংটা পেলে। ব্যাস, মেন স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল, সার্কুলার স্কেল রিডিং, এইটা দিয়ে তোমার ইয়েটা বার করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে বার করতে হবে। আর কি, আর আর কি তো বলো, কেউ যদি কিছু না বুঝতে পারো বলো, আমি এই রিডিং দেব, তোমাদেরকে কিন্তু করতে হবে, করে আমাকে পাঠাতে হবে। হ্যাঁ, এই রিডিংটা আমি ভালো করে ইয়েতে দিয়ে দেবো, কি বলে, একটা টেবিল বানিয়ে তোমরা তার টোটাল, আমি মেইন স্কেল রিডিং দেবো, সার্কুলার স্কেল রিডিং দেবো, তোমরা টোটাল রিডিংটা বার করবে। টোটাল রিডিংটা বার করে তোমরা ক্যালকুলেশনটা করবে, দিয়ে গ্রাফটা করবে, গ্রাফটা করে তারপরে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা করে ল্যামডাটা বার করবে, ল্যামডাটা বার করে লিখবে, লিখে তারপরে ইয়ে করে ফটো তুলে পিডিএফ করে আমাকে দেখি, আমি যদি একটা ক্লাসরুম বানিয়ে দিই তাহলে হয়তো আরো ভালো হবে। কারণ এত, তোমরা তো এইখানে অলরেডি আজকে এসছিলে 30 জন এসছিলে, 30 জনের খাতা নেওয়া মেলে তো একটু ডিফিকাল্ট। একটা ক্লাসরুমে ইয়ে করে দিলেই ভালো হবে। এই ঠিক আছে, তাহলে রাখছি তাহলে। যে জেনারেলদের মধ্যে কি কেউ কিছু নিত্যানন্দ কোনো অসুবিধা হলে বলো। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? আমি যথাসাধ্য চেষ্টা করলাম ইউটিউব ভিডিও। হ্যাঁ, বলো 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 অঙ্কর, কি বলো? হ্যাঁ স্যার, ডিএম হ্যাঁ বলো। ডিএম আর ডিএন এর মধ্যে তফাৎটা বুঝতে পারলাম না। আচ্ছা, কিছুই না, ওটা মানে মানে ডিএম ডিএম কোনটা, ডিএনটা কোনটা? হ্যাঁ, মানে ডিএম কোনটা স্যার, ডিএনটা কোনটা? ডিএম হচ্ছে বেসিক্যালি মানে ডিএম আর মানে এম, এম মানে হচ্ছে, ধরো এম, এম মানে হচ্ছে এমএথ, এমএথ এমএথ ডার্ক রিং বা ব্রাইট রিং, এমএথ ডার্ক রিং। ঠিক আছে, আর এন, এন মানে হচ্ছে এনএথ ডার্ক রিং, 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 এম মানে
বুঝতে পারলে? এইবার এইখানে যে এই গ্রাফটা করছি আমি, এই যে গ্রাফটা করছি আমি এই ডিএম ভার্সেস ডিএম ভার্সেস এম, ডিএম স্কোয়ার ভার্সেস এম এর গ্রাফ করছি, ঠিক আছে? এইবার এই ডিএমটা কি, আমি এইখানটায় এই যে এতগুলো যে মাপলাম এইখানটায়, মানে 3 নম্বর রিং, 6 নম্বর রিং, 9 নম্বর রিং, 12 নম্বর রিং, 15 নম্বর রিং, এইগুলো হচ্ছে এম আর কি, ঠিক আছে? তো ওইটা আমি এইখানে মাপলাম, আমি প্লট করলাম ডিএম স্কোয়ার ভার্সেস এম। এইবার এনটা কি, আমি এনটা যে কোনো একটা এখানে আরবিট্রারি একটা যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম, ঠিক আছে? এমটা মনে রাখবে এটা কিন্তু কোনো একটা ইন্টিজার ভ্যালু হবে কিন্তু, মানে এটার মধ্যে তো 3 আর 6 মধ্যে তো 5.1ও রয়েছে, 5.1 নিলে কিন্তু হবে না, তাহলে ভুল। তোমাকে নিতে হবে এই 4 নিতে পারবে, 5 নিতে পারবে, 7, 8, 10, এইগুলো বাদে 3, 6, 9, 12 এইগুলো বাদে এইগুলো হচ্ছে এম, মনে রাখো এইগুলো হচ্ছে এম। 3, 6, 9, 12, 15 এইগুলো হচ্ছে এম। এইগুলো বাদে যে কোনো অন্য ইন্টিজার প্রোভাইডেড সেগুলো ইন্টিজার হতে হবে, সেইগুলো হচ্ছে এন, বুঝতে পারলে? সেগুলো হচ্ছে এন। স্যার যে কোনো নিতে পারি এম এর মান, মানে 3 থেকে 12-র মধ্যে ওই 4টা সংখ্যা বাদে? হ্যাঁ, ওইটা 4টে সংখ্যা বাদে যে কোনো নিতে পারবে, ঠিক আছে? যে কোনো নিতে পারবে, তুমি ইয়েও নিতে পারবে, একও নিতে পারবে, 2ও নিতে পারবে, মানে ওইটা গ্রাফের একদম নিচে চলে আসবে, এটাই প্রবলেম। 3-এর পরে নিলে 3 আর 12-র মধ্যে নিলেই ভালো। আর এইখানে এমনি এই তুমি যে এই থিওরির থেকে যদি দেখো, থিওরির থেকে এটা ইয়েটা কি, এই যে ডিএন, এটা স্কোয়ার অফ দ্য ডায়ামিটার অফ দ্য, এই যে এটা কি স্কোয়ার অফ দ্য ডায়ামিটার অফ দ্য nth ডার্ক রিং, আর এটা কি স্কোয়ার অফ দ্য ডায়ামিটার অফ দ্য n প্লাস mth ডার্ক রিং। মানে এইটা হচ্ছে যে কোনো একটা অর্ডার, মানে এইটা হচ্ছে মানে এটা থার্ড রিং বা ফোর্থ রিং বা ফিফথ রিং, এইটা যদি ধরো থার্ড রিং হয়, এইটা হবে ধরো 12th রিং, এরকম আর কি। এটা যদি থার্ড রিং হয়, এটা হবে 9th রিং বা 8th রিং বা 7th রিং, যে কোনো কিছু একটা। এবার দুটো মানে আমি এটা কেন করছি, এটা আমি ডায়ামিটারটা মেজার করবার জন্য করছি, বুঝতে পারলে? এবার কি ক্লিয়ার হলো একটু? আচ্ছা, মানে স্যার এমটা ফিক্স থাকবে আর এন আমি যে কোনো একটা ধরে নেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোন স্কেল ইউজ করতে হবে, সার্কুলার স্কেল না ভার্নিয়ার? সার্কুলার স্কেল না ভার্নিয়ার, মানে কি এই যে দুটো স্কেল দেখালেন তো স্যার, মানে সার্কুলার স্কেল একটা দেখালেন, একটা আবার ভার্নিয়ার দেখালেন, তো না, যে সার্কুলার কোনো স্কেল একটা মানে আমি তোমাকে সার্কুলার স্কেল ইয়েটা দিয়েই দেবো তোমাকে, আমি ও, যে ঠিক রিডিংটা আছে। দেবো না, হুম। আমি যে রিডিংটা দেবো, এই যে এই জাস্ট সিম্পলি এই যে এই রিডিংটা তোমাকে দেবো, এইটার মধ্যে আমি মান বসিয়ে দেবো, তাহলে কি মেইন স্কেল রিডিং হবে। আর লিস্ট কাউন্ট আমি দিয়েই দেবো, লিস্ট কাউন্ট হচ্ছে ওই 0.01 মিলিমিটার, আর সার্কুলার স্কেল রিডিংটা দেবো, ঠিক আছে? তাহলে টোটালটা কি হবে, মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট, এটা হবে টোটালটা, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? টোটালটা হবে মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আবারও বলছি, এইখানে কিন্তু এই সবগুলো সেমিতে বের করতে হবে না স্যার? হ্যাঁ, বলো আরেকবার। সবগুলো সেন্টিমিটারে বের করতে হবে? সবগুলো সেন্টিমিটারে থাকবে হ্যাঁ, মানগুলো? হ্যাঁ। ডিএম এর মান সেন্টিমিটারে থাকবে, তাহলে ল্যামডার মান অ্যাংস্ট্রমে বের হবে। হ্যাঁ, সেটা তো তোমার যা ইচ্ছা, তুমি মিলিমিটারেও নিতে পারো, কিন্তু ল্যামডার মান আলটিমেটলি আমি অ্যাংস্ট্রমে দেখতে চাই, সে তুমি মিলিমিটারে নাও কি সেন্টিমিটারে নাও, তুমি যে অ্যাকচুয়ালি সেন্টিমিটারে নিলে ইয়ে হয়, মানে মিলিমিটারে মানে তো
অনেক মানে বড় হয়ে যাবে আর কি এটা ব্যাপারটা, তাই না? মানে 58 মিলিমিটার, 58 মিলিমিটার মানে তো কি 5.8 সেন্টিমিটার, তাই না? তো 5.8 নিয়ে করলেই আরো বেটার হয়। মানে তোমাকে তোমাকে এইখানে এই যে মেইন স্কেল রিডিং প্লাস এইগুলো নিলে, ঠিক আছে, 3 তারপরে কি 3, 6, 9, 12, 15 এগুলো নিলে এইখানে কিন্তু এই যেটা আমি বললাম যে এই যে এই যে এইটা মানে তুমি এইখানে এটা কিন্তু বেসিক্যালি তুমি 4টে রিডিং নিচ্ছ কিন্তু, মানে এইখানে 3 তুমি এইখানে মানে এই দিক থেকে যাওয়ার সময় নিচ্ছ একটা, এই দিক থেকে ফেরার সময় নিচ্ছ, তাই না? এই দিক থেকে যাচ্ছ তখন 3 নিচ্ছ, এই দিক থেকে ফিরছো তখন 3 নিচ্ছ, এই হলো। তারপরে আবার এই দিকে যাচ্ছ যখন, তখন এই যে এইটা থার্ড রিং এই দিকেও তো আছে এইটা, তখন এই দিক থেকে যাওয়ার পথে এইদিকে নিলে থার্ড রিং, আবার এই দিক থেকে ফেরার সময় একটা থার্ড রিং নিলে, তাহলে তোমাদের 4টে রিডিং হলো কিন্তু, ঠিক আছে? তার মানে তোমার এইখানটায় অ্যাকচুয়ালি এইখানটায় কি হবে, এইখানটায় এই যে এইটা এই থার্ড রিং এর এইটা নিলে এই দিকে নিলে, তার মানে তোমার এইখানটায় অ্যাকচুয়ালি থার্ডের এই 4টে ইয়ে আসবে, তার মানে এইখানে এই থার্ড এই একটা আসবে, তার মানে এইটা মাইনাস এইটা করলে এক্স মাইনাস ওয়াই হবে, ঠিক আছে? এইটা মাইনাস এটা তোমাদের অত বুঝতে হবে না, ওইটা করবার সময় এইটা আমি তোমাদের তো ডেটা দিয়েই দিচ্ছি। এইটা ডেটাটা যদি না দিতাম তাহলে এইখানটায় কোনটা বসবে এইখানটা কোনটা বসবে তোমাদের অসুবিধা হতো। এখানে আমি তোমাকে দুটো ডেটা দিয়েই দিচ্ছি, তুমি জাস্ট এইখানটা থার্ডের এইটা হবে, এইটা মাইনাস এইটা করবে, এইটা এইখানে বসবে, এইখানে থার্ডের এইটা মাইনাস এইটা বসবে, এটা বললে এইবার এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 সেটা হবে অ্যাভারেজ। এইখানে 6-এর ক্ষেত্রে এইখানেও একটা আসবে এইখানেও একটা আসবে, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 এটা হবে অ্যাভারেজ, ঠিক আছে? আর তোমাদের থিওরিটাও আমি একটু পাঠিয়ে দেবো, পিডিএফ করে, ওইটাও ভালো করে পড়বে। বলো আর কি, অলরেডি 15 হয়ে গেছে আস্তে আস্তে। আর কোনো কারুর প্রশ্ন থাকলে বলতে পারো। আর নেই তো প্রশ্ন? রেখে দিচ্ছি তাহলে। স্যার বলছিলাম প্র্যাকটিক্যালটা জমা কবে দিতে হবে? শুক্রবার। শুক্রবার? হ্যাঁ। দেরি হয়ে গেল না দেওয়াটা অনেকটা? তুমি আরো আগে তা দিতে চাও, তা দিয়ে দাও না আগে আরো। না না ওটা বলছি না স্যার, মানে প্র্যাকটিক্যালটা আরেকটু আগে দিলে ভালো হতো। মানে এই আজকের ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের তো গতকাল পরীক্ষা ছিল। হ্যাঁ সে কালকে তো এর আগের দিন পরীক্ষা ছিল, মানে আরো 2-1 দিন আগে দিলে ভালো হতো। কি মানে আমি বুঝতে পারছি না, মানে এই যে সাবমিশনটা নাকি? না না স্যার, মানে এই জিনিসগুলো আগে দিলে হয়তো আমরা যদি আরো আগে করে ফেলতাম, মানে সামনে পরীক্ষা আছে একটু তো থাকেই, ওর জন্য বললাম আর কি। ও সে কি করা যাবে, তোমাদের এই মানে পরীক্ষার কোয়েশ্চেন বানানোর ইয়ে ছিল, আর অন্য আরো ইয়ে ছিল তার মধ্যে। এখনো তো 31 তারিখ বাকি আছে, 31 তারিখ পরীক্ষা। স্যার আর কোন প্র্যাকটিক্যালটা করাবেন এরপরে? এরপরে ওই পোলারিমিটারের একটা প্র্যাকটিক্যাল আছে, সেটা ইয়ে করাবো। আচ্ছা শুক্রবার ইয়ে তো তোমাদের আরো একটা তোমাদের মানে এই সপ্তাহের মধ্যে যা করে দেওয়ার করে দিলে ভালো হয় আর কি। আজকে মঙ্গলবার তো, তাহলে বৃহস্পতিবার দিন সাবমিট করে দাও। আমি বৃহস্পতিবার দিন আরেকটা প্র্যাকটিক্যাল করে দিচ্ছি, বা আরো দুটো প্র্যাকটিক্যাল করিয়ে দিচ্ছি, দুটো প্র্যাকটিক্যাল করিয়ে
শনিবারের মধ্যে সব ডেটা ফেটা ইয়ে করে দাও। কি উদয়? শুক্রবারে আবার পরীক্ষা আছে আমাদের। ও শুক্রবারে পরীক্ষা, তাহলে হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পরীক্ষা আছে। ও আরে এইটা করতে বেশিক্ষণ লাগবে না, আমি তো তোমাকে মানে তাহলে বৃহস্পতিবারের দিনের মধ্যে দিয়ে দাও। স্যার শুক্রবারেই থাক, শুক্রবারেই দিয়ে দেবো কোনো এক সময়। আচ্ছা, আর তোমাদের হ্যাঁ। প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আর ইয়েতে নেই, প্র্যাকটিক্যাল পরীক্ষা থিওরি পরীক্ষার পরে হবে, বুঝলে তো? ও আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যাল পরীক্ষা থিওরি পরীক্ষারও পরে। থিওরি পরীক্ষা কবে শেষ হবে? 31 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো মানে 10 তারিখ অবধি হবে হয়তো, তাই তো? 9 তারিখে শেষ হয়তো স্যার। 9 তারিখে শেষ। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা সেরকম হলে নয় এই আজকে পড়িয়ে দিলাম একটা প্র্যাকটিক্যাল, তোমাদের থিওরি পরীক্ষা তোমাদের যদি ইয়ে বলো তাহলে নয় থিওরি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর নয় আরো দুটো প্র্যাকটিক্যাল করিয়ে দাও, করাও, যদি অসুবিধা হয়। ঠিক আছে স্যার। তবে এইটা ইয়ে করবে, এইটা শুক্রবারের মধ্যে আমাকে জমা করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, না তোমাদের তাহলে ইয়ে বলো তাহলে কি মানে আর একটা প্র্যাকটিক্যাল কি নেব এই তাহলে শুক্রবার, তাহলে শনিবার আরেকটা প্র্যাকটিক্যাল নেব। স্যার দেখুন স্যার, সবাই ক্লাস যা করাবেন বলছে সেটাই করুন। হ্যাঁ, কি আরেকজন কি বলছো? ক্লাস কি এই আজকে যেরকম করালাম সেরকম? ও স্যার, স্যার গ্রুপে জানালে ভালো হয়, সবাই সবাই বলবে। সবাই লেফট করে গিয়েছে। মানে এইখানেও তো অনেকজনই আছো, এখানেও তো তোমরা তো কত 1 2 জেনারেলের 1 2 মানে 5 6 জন আছো। আচ্ছা স্যার, আমরা বলে দেবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্যার, মোটামুটি যদি সবাই করে তাহলে করলেই হবে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে মোটামুটি নেক্সট ক্লাসটা তোমাদের শনিবার দিন নয় নেব, আর শুক্রবারের মধ্যে এটা পাঠিয়ে দেবে। আমি আগে এটা পাঠাই তারপরে ঠিক আছে, ওকে রাখছি। আচ্ছা স্যার।